নমস্কার বন্ধুরা, আমি রিয়া। আজ আমি আমার জীবনের এমন এক গোপন অধ্যায় আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, যা শোনার পর হয়তো আপনারা আমাকে ঘৃণা করবেন, অথবা হয়তো কেউ কেউ আমার পরিস্থিতির গভীরতা বুঝতে পারবেন। সমাজে কিছু সম্পর্ক থাকে যার কোনো নাম হয় না, আর নাম দিতে গেলে সেটা হয়ে যায় পাপ। আমার গল্পটা সেই পাপ আর প্রয়োজনের মাঝখানের এক ধোঁয়াশা গল্পটি শুরু করার আগে অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন তারা দয়া করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিন, কারণ মানুষের মনের গোপন অলিগুলি চিনতে হলে আমাদের সাথে থাকতেই হবে। চলুন ফিরে যাই সেই দিনগুলোতে। আমার বিয়ে হয়েছে আজ প্রায় ৩ বছর। মধ্যবিত্ত পরিবার থেকে এসেছিলাম এক উচ্চবিত্ত পরিবারে। আমার স্বামী রাশেদ পেশা একজন আর্কিটেক্ট। বিয়ের প্রথম ৬ মাস সব ঠিকঠাক ছিল, কিন্তু রাশেদের কাজের চাপ এত বেশি যে আস্তে আস্তে আমি ওর জীবনের প্রায় শেষের সারিতে চলে গেলাম। ও যখন রাতে ফেরে তখন ক্লান্তি তাকে গ্রাস করে নেয়। আমাদের মধ্যে কথা হয় কম, আর শারীরিক সম্পর্ক সেটা তো রুটিন মাফিক, মাসে একবার কি দুবার। আমি একজন নারী, আমারও শরীর আছে, মন আছে, আর আছে কিছু অবুঝ চাহিদা, কিন্তু সেই চাহিদাকে কবর দিয়েই আমি সংসার করছিলাম। বাড়িতে আমি, রাশেদ আর আমার শ্বশুরমশাই আফজাল সাহেব। শাশুড়ি মারা গেছেন বছর ৫ আগে। আফজাল সাহেবের বয়স ৫৫-র কোঠায় হলেও উনি শরীরের খুব যত্ন নেন। নিয়মিত মর্নিং ওয়াক আর ব্যায়ামের কারণে উনাকে দেখলে ৪০-এর বেশি মনে হয় না। রিটায়ারমেন্টের পর উনি বাড়িতেই থাকেন। রাশেদ বেরিয়ে যাওয়ার পর এই বিশাল ফ্ল্যাটে আমি আর উনি দুজন নিঃসঙ্গ মানুষ। শুরুটা হয়েছিল খুব সাধারণভাবে। রাশেদ অফিসে যাওয়ার পর আমি যখন একা বারান্দায় বসে থাকতাম, বাবা এসে কফি মগ হাতে পাশে দাঁড়াতেন। কিরে মা, মন খারাপ? রাশেদ আজও কথা না বলে চলে গেল। ওনার গলার স্বরে এমন এক মমতা ছিল যা আমাকে বাবার কথা মনে করিয়ে দিত। আমি ম্লান হেসে বলতাম, না বাবা, ঠিক আছে, ও তো ব্যস্ত। কিন্তু আস্তে আস্তে ওনার মমতা প্রকাশের ভঙ্গি বদলাতে শুরু করল। সেটা আমি প্রথমে বুঝিনি বা বুঝতে চাইনি। একদিন দুপুরের ঘটনা, আমি রান্নাঘরে ছিলাম। হঠাৎ আমার হাতের আঙুল কেটে গেল। রক্ত দেখে আমি চমকে উঠেছিলাম। বাবা ড্রয়িং রুম থেকে ছুটে এলেন। কি হলো রে মা, বলেই উনি আমার হাতটা ধরলেন। সাধারণত কেউ হাত কেটে গেলে ব্যান্ডেজ বা ওষুধের খোঁজ করে, কিন্তু উনি আমার আঙুলটা নিজের মুখের কাছে নিয়ে গেলেন। তারপর আলতো করে ফুঁ দিতে লাগলেন। ওনার নিঃশ্বাসের গরম হাওয়া আমার হাতে লাগছিল। সেই মুহূর্তটা খুব অস্বস্তিকর ছিল, আবার অদ্ভুত এক ভালো লাগারও সৃষ্টি করেছিল। উনি আমার চোখের দিকে তাকিয়ে বললেন, এত নরম হাতে কেউ কি কাজ করে? রাশেদটা তোমায় একদম যত্ন নিতে জানে না। ওনার চোখে সেদিন আমি স্নেহের বদলে অন্য কিছু দেখেছিলাম, এক আদিম ক্ষুধা, যা উনি খুব যত্ন করে স্নেহের চাদরে ঢেকে রেখেছিলেন। সম্পর্কটা মোড় নিল এক বর্ষার রাতে। রাশেদ অফিসে যাওয়ার পর আমি আর বাবা একা। বাইরে তখন তুমুল বৃষ্টি। রাত প্রায় ১১টা বাজে। আমি আমার ঘরে শুয়ে বই পড়ছিলাম। হঠাৎ লোডশেডিং, পুরো ফ্ল্যাট অন্ধকারে ডুবে গেল। আমি একটু ভয় পেয়ে গেলাম। মোবাইলটা খুঁজতে যাব, তখনই দরজায় টোকা। রিয়া মা, ভয় পাচ্ছ? বাবার গলা। আমি বললাম, হ্যাঁ বাবা, মোমবাতিটা খুঁজে পাচ্ছি না। উনি ঘরে ঢুকলেন, হাতে একটা এমার্জেন্সি লাইট। আলোটা খুব কম। সেই আবছা আলোয় দেখলাম উনি একটা সিল্কের লুঙ্গি আর স্যান্ডো গেঞ্জি পরে আছে। ওনার সুঠাম শরীরটা সেই আলোয় কেমন যেন রহস্যময় লাগছিল। উনি এগিয়ে এসে লাইটটা টেবিলে রাখলেন। ভয় নেই, আমি তো আছি, বলে উনি আমার খাটের এক পাশে বসলেন। আমার বুকের ভেতর তখন ধরফরানি শুরু হয়েছে। এটা কি ভয়ের নাকি উত্তেজনার আমি বুঝতে পারছিলাম না। উনি আমার দিকে তাকালেন। আমি একটা পাতলা সুতির নাইটি পরেছিলাম। গরমে ঘেমে আমার গলার কাছে নাইটিটা একটু ভেজা ছিল। ওনার দৃষ্টি আমার মুখের উপর থেকে নেমে গলার কাছে আটকে গেল। রিয়া, তুমি কি জানো তুমি কত সুন্দর? ওনার গলাটা একটু ভারী শোনাল। আমি আমতা আমতা করে বললাম, বাবা, আপনি? উনি আমাকে থামিয়ে দিয়ে আমার হাতের উপর নিজের হাতটা রাখলেন। ওনার হাতটা খুব গরম ছিল।
সেই স্পর্শে আমার শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। আমি হাতটা সরিয়ে নিতে চাইলাম, কিন্তু উনি শক্ত করে ধরে রাখলেন। রাশেদ একটা গাধা। ও বোঝে না ওর ঘরে কি হিরে আছে। এই যে তোমার এই যৌবন, এই সৌন্দর্য, এগুলো কি এভাবেই নষ্ট হওয়ার জন্য? কথাগুলো বলতে বলতে উনি একটু এগিয়ে এলেন। আমি বললাম, বাবা, এটা ঠিক হচ্ছে না, দয়া করে যান। উনি হাসলেন। সেই হাসিটা বাবার মতো নয়, প্রেমিকের মতো। কিসের ঠিক আর কিসের ভুল মা, এই চার দেয়ালের ভেতর কেউ দেখছে না। তুমিও একা, আমিও একা। তোমার শরীরটা তো ভালোবাসা চায়, আদর চায়। রাশেদ যা দিতে পারে না, আমি তোমায় দেব বলে উনি আমার কাঁধে হাত রাখলেন। ওনার হাতের স্পর্শে আমি কেঁপে উঠলাম। উনি আস্তে আস্তে আমার কানের কাছে মুখ আনলেন। ওনার গরম নিঃশ্বাস আমার ঘাড়ে লাগছিল। আমি অবশ হয়ে যাচ্ছিলাম। বাধা দেবার শক্তি যেন হারিয়ে ফেলছিলাম। উনি ফিস ফিস করে বললেন, একটু সুখ নিলে কোনো পাপ হয় না। আমি তোমায় রানীর মতো রাখব। সেদিন রাতে আমি আর প্রতিবাদ করতে পারিনি। হয়তো আমার অবচেতন মনও সেই দীর্ঘদিনের অবহেলা থেকে মুক্তি চাইছিল। তিনি যখন আমাকে নিজের বুকের সাথে চেপে ধরলেন, তখন এক অদ্ভুত আদেশে আমার চোখ বন্ধ হয়ে গেল। শ্বশুরের শাসন আর স্নেহের আড়ালে যে পুরুষটি লুকিয়েছিল, সে সেদিন আমাকে এমনভাবে আদর করেছিল যা আমি আমার স্বামীর কাছেও কখনো পাইনি। এরপর থেকে এটা একটা নিয়ম হয়ে গেল। রাশেদ অফিসে গেলেই আমাদের লুকোচুরি খেলা শুরু হতো। খাবার টেবিলে হয়তো উনি আমার পায়ে পা লাগিয়ে দিতেন, কখনো বা রান্নাঘরে এসে পেছন থেকে জড়িয়ে ধরতেন। মুখে বলতেন, মা, তরকারিটা কি হলো? কিন্তু ওনার হাত তখন ব্যস্ত থাকত আমার শরীরের ভাঁজগুলো অনুভব করতে। একবার একটা ঘটনা মনে পড়ে। আমার জন্মদিন ছিল। রাশেদ যথারীতি ভুলে গিয়েছিল। আমি খুদ কাঁদছিলাম। বাবা আমার ঘরে এলেন, হাতে একটা প্যাকেট। কাঁদছ কেন পাগলি? আমি তো মনে রেখেছি বলে প্যাকেটটা খুললেন। একটা দামি লাল রঙের স্লিভলেস ব্লাউজ আর শিফন শাড়ি। উনি বললেন, আজ এটা পরবে আমার জন্য। আমি যখন শাড়িটা পরলাম, তখন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকেই অচেনা লাগছিল। উনি ঘরে ঢুকলেন, দরজাটা লক করে দিলেন। আমার পেছনে দাঁড়িয়ে আয়নায় আমার প্রতিবিম্বের দিকে তাকিয়ে বললেন, আগুন, একদম আগুন লাগছে তোমায়। উনি আমার কোমরে হাত রাখলেন। আমি ওনার দিকে ঘুরলাম। ওনার চোখের দিকে তাকাতেই আমার শরীর কেমন যেন গলে যেতে লাগল। উনি আমাকে কাছে টেনে নিলেন। আমার কপালে গালে চুমু খেতে খেতে নিচে নেমে এলেন। আমি ওনার চুলে হাত বুলিয়ে দিতে দিতে বললাম, বাবা, কেউ যদি জেনে যায়? উনি আমার ঠোঁটে আঙ্গুল দিয়ে বললেন, কেউ জানবে না। এটা আমাদের ছোট্ট পৃথিবী। এখানে শুধু সুখ, কোনো নিয়ম নেই। আমাদের এই সম্পর্কটা পুরোপুরি ব্ল্যাকমেল ছিল না, আবার পুরোপুরি প্রেমও ছিল না। এটা ছিল এক ধরনের মিউচুয়াল নিড বা পারস্পরিক প্রয়োজন। উনি আমাকে ইমোশনালি এমন জায়গায় নিয়ে গিয়েছিলেন যে আমি বিশ্বাস করতে শুরু করেছিলাম রাশেদ আমাকে অবহেলা করছে, তাই বাবার এই আদর আমার প্রাপ্য। উনি প্রায় বলতেন, আমি যদি তোমাকে সম্পত্তি লিখে দেই, তুমি কি সারা জীবন আমাকে এভাবে খুশি রাখবে? আমি চুপ করে থাকতাম, আর উনি সেটাকে সম্মতি ধরে নিতেন। এখন আমি রাশেদের সাথেও থাকি, আবার বাবার সাথেও। এক ছাদের নিচে দুজন পুরুষের সাথে আমার সংসার, একজন স্বামীজিক আর একজন গোপন প্রেমিক। জানি না এর শেষ কথায়, কিন্তু এই নিষিদ্ধ খেলার নেশায় আমি এখন বধ হয়ে আছি। বন্ধুরা, আমার গল্পটা এখানেই শেষ করছি। জানি আপনারা আমাকে বিচার করবেন, কিন্তু পরিস্থিতির শিকার না হলে কেউ বুঝবে না।